পর্যায় সারণীর মূল ভিত্তি। বিজ্ঞানী মেন্ডেলিভ পারমাণবিক ভরের সাথে সম্পর্ক রেখে মৌলগুলোকে পর্যায় সারণীতে সাজানোর যে সূত্রটি প্রস্তাব করেন, সে অনুযায়ী তিনি কয়েকটি মৌলকে পারমাণবিক ভর অনুযায়ী পর্যায় সারণীতে সাজাতে গিয়ে সেই মৌলগুলির মধ্যে তাদের ধর্মগত কিছু বৈসাদৃশ্য লক্ষ্য করেন, অর্থাৎ অমিল খুঁজে পান। উদাহরণস্বরূপ, যেমন পটাশিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 39, আর্গনের পারমাণবিক ভর হচ্ছে 40। তার মানে হচ্ছে যে পারমাণবিক ভর অনুযায়ী যদি আমরা সাজাতে চাই, তাহলে পটাশিয়ামের পরে আমাকে আর্গনের স্থান দিতে হবে। সেক্ষেত্রে পটাশিয়ামের অবস্থান হয় হচ্ছে 18 গ্রুপে এবং আর্গনের অবস্থান হয় হচ্ছে 1 এ গ্রুপে। লক্ষণীয় ব্যাপার হলো পটাশিয়াম একটি ক্ষার ধাতু এবং আর্গন একটি নিষ্ক্রিয় গ্যাস। এক্ষেত্রে বিশাল একটি তাদের মধ্যে বৈসাদৃশ্য বা অমিল রয়েছে। এটি হচ্ছে মূলত মেন্ডেলিভের পারমাণবিক ভর বিশিষ্ট সম্পর্কিত যে সূত্রটি রয়েছে তার ত্রুটি। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাই যে পটাশিয়াম গ্রুপ 1 এ অর্থাৎ ক্ষার ধাতুগুলির সাথে রয়েছে এবং আর্গন গ্রুপ 18 অর্থাৎ নিষ্ক্রিয় ধাতুর সাথে রয়েছে। এই সমস্যাটি দূর হয় আলহামদুলিল্লাহ পারমাণবিক সংখ্যা আবিষ্কৃত হওয়ার পর। 1913 সালে ব্রিটিশ বিজ্ঞানী হেনরি মোসলে পারমাণবিক সংখ্যার ধারণা দেন এবং সেই পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে তিনি মৌলসমূহকে পর্যায় সারণীতে সাজানোর প্রস্তাব করেন এবং সেই অনুযায়ী বা সেই থেকে আজ পর্যন্ত পর্যায় সারণীতে পারমাণবিক সংখ্যা অনুযায়ী মৌলসমূহকে পর্যায় সারণীতে স্থান দেওয়া হয় এবং সেক্ষেত্রে পারমাণবিক ভর অনুযায়ী সাজালে যে সমস্যা মেন্ডেলিভের সূত্র অনুযায়ী থাকতো, সেই প্রবলেম আলহামদুলিল্লাহ ওভারকাম করা হয়, অর্থাৎ সেই সমস্যাটি আর থাকে না। আমরা ইনশাআল্লাহ দেখব যে কিভাবে ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় করা যায়। আর মূলত ব্রিটিশ বিজ্ঞানী হেনরি মোসলের পারমাণবিক সংখ্যা দ্বারা পর্যায় সারণীর যে সংশোধিত রূপ উনি প্রস্তাব করেন, সেইটার উপর ভিত্তি করেই এখন পর্যন্ত যে আধুনিক পর্যায় সারণী সেটি টিকে আছে। ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলের অবস্থান। আমরা উদাহরণস্বরূপ একটি মৌল পটাশিয়াম নিয়ে ইনশাআল্লাহ কথা বলবো। আমরা চিত্রে পটাশিয়ামের একটি অ্যাটমিক স্ট্রাকচার বা পারমাণবিক গঠন দেখতে পাচ্ছি, যার এই অংশটি হচ্ছে নিউক্লিয়াস, এর পরের অংশটি হচ্ছে তার প্রথম কক্ষপথ যেটি অনেকটাই রেড কালারের মতো, এর পরেরটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ যার অনেকটাই হচ্ছে ব্লু কালারের মতো, এর পরেরটা হচ্ছে তৃতীয় কক্ষপথ যার অনেকটাই গ্রিন কালারের মতো, এর পরেরটা হচ্ছে চতুর্থ কক্ষপথ যার অনেকটাই গোল্ডেন কালারের মতো। তাহলে আমরা চিত্রে দেখতে পাচ্ছি প্রথম কক্ষপথে 1, 2 দুইটি ইলেকট্রন রয়েছে, দ্বিতীয় কক্ষপথে মোট 8টি ইলেকট্রন রয়েছে, তৃতীয় কক্ষপথেও 8টি ইলেকট্রন রয়েছে, চতুর্থ কক্ষপথে একটি ইলেকট্রন রয়েছে। পটাশিয়াম এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 19। একে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমরা এভাবে লিখতে পারি 1s2 2s2 2p6 3s2 3p6 3d0 4s1, অর্থাৎ প্রথম পর্যায়ে 2টি, দ্বিতীয় পর্যায়ে 6 এবং 2 মোট 8টি, তৃতীয় পর্যায়ে 6 2 এবং 0 মোট 8টি, চতুর্থ পর্যায়ে একটি ইলেকট্রন রয়েছে। তার মানে এর অরবিট সংখ্যা হচ্ছে 4, কক্ষপথ সংখ্যা হচ্ছে 4। এই কারণে পটাশিয়াম পর্যায় সারণীর চতুর্থ পর্যায়ে অবস্থান করবে। এ থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি যে একটি মৌলের সর্বশেষ যতগুলি কক্ষপথ থাকবে সেটি সংখ্যার সমান হবে হচ্ছে তার পর্যায় সারণীর পর্যায়ের
সংখ্যা, অর্থাৎ যেমন পটাশিয়ামের মোট 4টি কক্ষপথ রয়েছে, সুতরাং এর পর্যায় হচ্ছে 4। গ্রুপ সংখ্যা, আমাদের লক্ষ্য রাখতে হবে যে সর্বশেষ যে পর্যায়টি রয়েছে এই পর্যায়ে মোট কতটি ইলেকট্রন থাকে। সর্বশেষ পর্যায়ের ইলেকট্রন সংখ্যার সমান হবে সেই মৌলের গ্রুপ সংখ্যা। যেমন আমরা লক্ষ্য করি সর্বশেষ পর্যায়টি হচ্ছে 4s, অর্থাৎ চতুর্থ পর্যায়, এবং এই চতুর্থ পর্যায়ে আমরা লক্ষ্য করছি যে একটি ইলেকট্রন রয়েছে। সুতরাং সর্বশেষ পর্যায়ে পটাশিয়ামের একটি ইলেকট্রন থাকার কারণে আমরা বলতে পারি পটাশিয়ামের গ্রুপ হচ্ছে 1। তাহলে আমরা যদি পটাশিয়াম নিয়ে সামারি করি তাহলে 4টি কক্ষপথ থাকার কারণে এর পর্যায় সংখ্যা 4, এবং সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন থাকার কারণে এর গ্রুপ সংখ্যা 1। আমরা আরেকটি পর্যায় সারণীর মৌল নিয়ে কথা বলি, সেটি হচ্ছে রেডন, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 86। আমরা চিত্রে আলহামদুলিল্লাহ রেডনের অ্যাটমিক স্ট্রাকচার সম্বলিত একটি ছবি দেখতে পাচ্ছি। এই হলুদ বর্ণেরটি হচ্ছে নিউক্লিয়াস, এটি হচ্ছে প্রথম কক্ষপথ, এটি হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, এটি হচ্ছে তৃতীয় কক্ষপথ, এটি হচ্ছে চতুর্থ কক্ষপথ, এটি হচ্ছে পঞ্চম কক্ষপথ, এটি হচ্ছে ষষ্ঠ কক্ষপথ। এই 6টি কক্ষপথ জুড়ে রেডনের 86টি ইলেকট্রন বিন্যস্ত থাকে। প্রথম কক্ষপথে 1s2 অর্থাৎ 2টি, দ্বিতীয় কক্ষপথে 2s2 2p6 মোট 8টি, তৃতীয় কক্ষপথে 3s2 3p6 3d10 মোট 18টি, চতুর্থ কক্ষপথে 4s2 4p6 4d10 4f14 অর্থাৎ মোট 32টি, এবং পঞ্চম কক্ষপথে 5s2 5p6 5d10 অর্থাৎ 18টি, এবং ষষ্ঠ কক্ষপথে 6s2 6p6 অর্থাৎ 8টি ইলেকট্রন রয়েছে। তাহলে টোটাল ইলেকট্রনের সংখ্যা দাঁড়ায় হচ্ছে 86। যেহেতু রেডনের সর্বশেষ মোট 6টি কক্ষপথ রয়েছে, সুতরাং আমরা বলতে পারি রেডনের পর্যায় হচ্ছে 6, এবং সর্বশেষ কক্ষপথে তার 2টি ইলেকট্রন রয়েছে, মোট 8টি, 2 এবং 6 8টি ইলেকট্রন রয়েছে। সুতরাং আমরা বলতে পারি পর্যায় সারণীর সূত্র বা সিস্টেম অনুযায়ী যে সর্বশেষ কক্ষপথের মোট ইলেকট্রন সংখ্যা সমান হচ্ছে তার গ্রুপ সংখ্যা। সুতরাং রেডনের গ্রুপ হচ্ছে শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা 6 এবং 2 8টি, সুতরাং রেডনের গ্রুপ হচ্ছে নাম্বার। যে সমস্ত মৌলের সর্বশেষ কক্ষপথে 2টির বেশি ইলেকট্রন থাকবে তাদের গ্রুপ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যে সেই 2টির অতিরিক্ত যে ইলেকট্রন সংখ্যা রয়েছে তার সাথে 10 যোগ করে আমাদের গ্রুপ সংখ্যা নির্ণয় করতে হবে। যেমন সর্বশেষ কক্ষপথে যদি 3টি ইলেকট্রন থাকে তাহলে তার সাথে 10 যোগ করলে হয় হচ্ছে 13। সুতরাং সর্বশেষ কক্ষপথে 3টি ইলেকট্রন সংখ্যা বিশিষ্ট যে সমস্ত মৌল রয়েছে তাদের অবস্থান হচ্ছে 13 নং গ্রুপে, এবং এটা সেই পর্যায় সারণীর ক্ষেত্রে প্রযোজ্য যে সমস্ত পর্যায় সারণী সমস্ত গ্রুপকে 18টি গ্রুপে বিভক্ত করা হয়েছে। যেমন আমরা নাইট্রোজেনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি তার সর্বশেষ কক্ষপথে অর্থাৎ দ্বিতীয় কক্ষপথে 1 2 3 4 5 5টি ইলেকট্রন রয়েছে, অর্থাৎ তার অবস্থান দ্বিতীয় পর্যায়ে, এবং যেহেতু তার সর্বশেষ কক্ষপথে 2টির বেশি ইলেকট্রন রয়েছে সুতরাং তার সাথে 10 যোগ করতে হবে। 10 যোগ করার পর মোট ইলেকট্রন সংখ্যা হয় হচ্ছে 10 যোগ 5 ইকুয়াল হচ্ছে 15, অর্থাৎ নাইট্রোজেনের অবস্থান 15 নং গ্রুপে। মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, আমরা পর্যায় সারণীকে যদি লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে বিভিন্ন পর্যায়ের বাম দিক হতে যত ডান দিকে যাওয়া যায় মৌলসমূহের ধর্ম ততটা পরিবর্তিত হতে থাকে। উদাহরণস্বরূপ যদি আমরা তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে লক্ষ্য করি
তাহলে সোডিয়াম একটি ধাতু এবং যত সে আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছে তত তারা ধাতু থেকে অপধাতু তারপরে অধাতুতে পরিণত হয়। এটি শুধু তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আমরা পর্যায় সারণীর যে পর্যায়গুলো আমরা দেখছি তার সর্ববামে যে ধাতুটি থাকে সেটি মূলত ধাতু থাকে এবং সর্ববামে যে মৌলটি থাকে সেটি মূলত ধাতু, তার মধ্যবর্তী অবস্থানে থাকে হচ্ছে অপধাতু এবং সর্বডানে যে ধাতুগুলি থাকে সেগুলি মূলত অধাতু হয়ে থাকে। পর্যায় সারণীর এই পর্যায়বৃত্ত ধর্মগুলো পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে আবর্তিত হয়। এছাড়াও ধাতু অপধাতু বা অধাতু ছাড়াও গলনাঙ্ক হ্রাস বৃদ্ধির ও একটি পরিবর্তন সাধিত হয় পর্যায় সারণীর একটি পর্যায়ের বাম থেকে ডান দিকে। আমরা মূলত বাম দিকে যে মৌলগুলি রয়েছে সেগুলি ধাতু এবং যত ডান দিকে যাওয়া যায় তারা আস্তে আস্তে অপধাতু থেকে অধাতুতে পরিণত হয়, অর্থাৎ বাম দিকের মৌলগুলোর গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি, যত ডানে যাওয়া যায় তার গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক হ্রাস পেতে থাকে। শুধু তাই না, এছাড়াও পারমাণবিক আকার, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রনের প্রতি আসক্তি এই সমস্ত ধর্ম পর্যায় সারণী পর্যায়ক্রমে আবর্তিত হয়। বাম দিক থেকে যত ডান দিকে যাওয়া যায় তত পারমাণবিক আকার হ্রাস পায়। আমি আবারও বলছি, পর্যায় সারণীর একই পর্যায়ে বাম দিক থেকে যত ডান দিকে যাওয়া যায় ততই পারমাণবিক আকার হ্রাস পেতে থাকে। এছাড়াও শুধু পর্যায়ই নয়, গ্রুপের ক্ষেত্রেও আমরা এটা ইনশাআল্লাহ লক্ষ্য করতে পারি। অনেক গ্রুপের ক্ষেত্রে দেখা যায় যে গ্রুপের উপর থেকে যত নিচের দিকে যাওয়া যায় তত মৌলসমূহের পারমাণবিক আকার বৃদ্ধি পেতে থাকে। এছাড়াও আমরা দেখতে পাই যত আমরা বাম থেকে ডান দিকে একটি পর্যায়ের বাম থেকে ডান দিকে যাওয়ার চেষ্টা করি ততই তাদের পারমাণবিক সংখ্যাও বাড়তে থাকে। মূলত এভাবেই একটি পর্যায় সারণীর যে পর্যায়গুলো রয়েছে তাদের পর্যায়ক্রমিকভাবে তাদের বিভিন্ন ধর্মের পরিবর্তন পরিলক্ষিত হয়ে থাকে। আমরা আয়নীকরণ শক্তির ক্ষেত্রে যদি দেখি তাহলে দেখা যায় যে গ্রুপ 1 এর যে ধাতুগুলি রয়েছে সেগুলি মূলত হচ্ছে ক্ষার ধাতু এবং গ্রুপ 17 এর যে মৌলগুলি রয়েছে সেগুলি মূলত হচ্ছে হ্যালোজেন। গ্রুপ 1 এর ক্ষার ধাতুগুলোর আয়নীকরণ শক্তি হ্যালোজেনের আয়নীকরণ শক্তির তুলনায় অনেক কম, অর্থাৎ গ্রুপ 1 এর আয়নীকরণ শক্তি কম কিন্তু গ্রুপ 17 বা হ্যালোজেন সমূহের আয়নীকরণ শক্তি বেশি। মূলত এগুলি হচ্ছে যে একটি পর্যায় সারণীর কিভাবে পর্যায়বৃত্ত ধর্মগুলি অর্থাৎ মৌলের ক্ষেত্রে ধর্মগুলি তাদের ধর্ম পরিবর্তন হয় পর্যায়ের এক দিক থেকে আরেক দিকে, তারই মূলত একটি বর্ণনা। বিভিন্ন শ্রেণীতে উপস্থিত মৌলসমূহের বিশেষ নাম: ক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু, মুদ্রা ধাতু, হ্যালোজেন, নিষ্ক্রিয় গ্যাস, অবস্থান্তর মৌল। আমরা ইনশাআল্লাহ এই মৌলগুলো নিয়ে এখন আলোচনা করব। আমরা আশাবাদী যে যদি আমরা পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণীটি ছবি নিয়ে আলোচনা করি তাহলে ইনশাআল্লাহ বুঝতে অনেকটাই সুবিধা হবে। প্রথম টপিকটি হচ্ছে ক্ষার ধাতু। মূলত পর্যায় সারণীর গ্রুপ 1 এ অবস্থিত মৌলগুলো, এই মৌলগুলোকে মূলত ক্ষার ধাতু বলা হয়ে থাকে। এদের খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে এরা খুব সহজে পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাসকে বিমুক্ত করে এবং সেই সমস্ত ধাতুর ক্ষার দ্রবণ তৈরি করে। যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে সোডিয়াম পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে
এখানে যে আয়নিক বিক্রিয়াটি ঘটে সেটা হচ্ছে পানি বিভক্ত হয়ে যায় হচ্ছে H2+ এ এবং OH- এ। তো দেখা যায় যে এই সোডিয়াম OH- এর সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড ফর্ম করে এবং দেখা যায় হচ্ছে যে যে হাইড্রোজেনটি ফ্রিলি অবস্থায় থাকে তারা কারোর থেকে ইলেকট্রন গ্রহণ করে তারা গ্যাস আকারে তৈরি হয়ে যায়। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সোডিয়াম যেহেতু একটি ক্ষার ধাতু অথবা গ্রুপ 1 এর সদস্য, তারা খুব সহজেই পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করে থাকে। এছাড়াও সোডিয়াম বা ক্ষার ধাতুগুলির আরেকটি ধর্ম হচ্ছে যে তাদের সর্বশেষ কক্ষপথে যে একটি ইলেকট্রন থাকে তারা খুব সহজেই এই একটি ইলেকট্রন অন্যকে দান করে এবং সেই সমস্ত মৌল ইলেকট্রন গ্রহণ করে তাদের সাথে আয়নিক যৌগ অর্থাৎ আয়নিক লবণ তৈরি করে। তার খুবই কমনলি এক্সাম্পল আমরা জানি হচ্ছে আমাদের খাবার লবণ বা সোডিয়াম ক্লোরাইডের লবণের যে প্রস্তুতিটা বা যে আয়নিক বিক্রিয়াটা তার ক্ষেত্রে দেখা যায় যে সোডিয়াম খুব সহজে তার থেকে নিকটস্থ তার সর্বশেষ বহিস্থ স্তরে যে ইলেকট্রনটি রয়েছে সেটি প্রদান করে দেয়, দান করে দেয়, এর ফলে Na+ ফর্ম করে। ঠিক ক্লোরিন তার অষ্টক পূরণের জন্য যেমন তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 287, তো 7 কে 8 করার জন্য তার আরো একটি ইলেকট্রন দরকার হয়। সে সেই সোডিয়ামের ত্যাগকৃত ইলেকট্রন গ্রহণ করে, ত্যাগকৃত ইলেকট্রন গ্রহণ করার পর সে অষ্টক পূর্ণ হয় এবং যেহেতু সে গ্রহণ করে এর কারণে Cl- ফর্ম করে। এখন Na+ এবং Cl- তারা পরস্পরের সাথে যুক্ত হয়ে আয়নিক লবণ সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করে, যেক্ষেত্রে সোডিয়াম একটি ক্ষার ধাতু। মৃৎক্ষার ধাতু। মৃৎক্ষার ধাতু সমূহ হচ্ছে পর্যায় সারণীর গ্রুপ 2 এর সদস্য, অর্থাৎ পর্যায় সারণীর গ্রুপ 2 এর সদস্য সমূহকে আমরা মৃৎক্ষার ধাতু বলে থাকি। মৃৎক্ষার ধাতুগুলির অক্সাইড সমূহ খুব সহজেই পানির সাথে বিক্রিয়া করে ক্ষারীয় দ্রবণ তৈরি করে থাকে। আমরা ইনশাআল্লাহ দেখব, যেমন ক্যালসিয়াম হচ্ছে একটি মৃৎক্ষার ধাতু, ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে মৃৎক্ষার ধাতুর অক্সাইড, তারা পানির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ তৈরি করে থাকে। এছাড়াও এই মৃৎক্ষার ধাতুগুলির সর্বশেষ বহিস্থ স্তরে 2টি ইলেকট্রন রয়েছে, এরা খুব সহজে ইলেকট্রন দান করে তাদের লবণ বা ক্ষার ধাতুর লবণ খুব সহজে তৈরি করতে পারে। এই মৌলসমূহ বিভিন্ন যৌগ হিসেবে মাটিতে বিদ্যমান থাকে বিধায় এই মৌলসমূহকে আমরা মৃৎক্ষার ধাতু বলে থাকি। পর্যায় সারণীর গ্রুপ 3 থেকে শুরু করে গ্রুপ 11 পর্যন্ত মৌলগুলোকে অবস্থানান্তর ধাতু বলা হয়ে থাকে। এই অবস্থানান্তর ধাতুসমূহ যারা গ্রুপ 3 এবং 11 এর মধ্যে বিদ্যমান তাদের প্রত্যেকটি ধাতুর নিজস্ব একটি কালার বা বর্ণ রয়েছে এবং এগুলি মূলত ধাতব পদার্থ হিসেবে এদের প্রচুর ব্যবহার আমরা করে থাকি। যেমন নরমালি ভাবে আমরা প্রচুর পরিমাণে কপার ব্যবহার করে থাকি, যেটাকে আমরা তামা বলে থাকি। তারপর হচ্ছে লোহা প্রচুর পরিমাণে আমরা ব্যবহার করে থাকি, যেটাকে মূলত আমরা ফেরাস বলে থাকি। আজকাল তো দেখা যাচ্ছে যে গোল্ড স্বর্ণ অলংকার আমরা ব্যবহার করে থাকি, মেয়েরা ব্যবহার করে থাকে এবং দেখা যাচ্ছে যে আধুনিক যুগে গোল্ডের পাশাপাশি মানুষ এখন প্লাটিনামের অলংকারও ইউজ করতে শুরু করেছে। এখন এই মৌলগুলো তাদের সর্ববহিস্থ স্তরে যে ইলেকট্রনগুলো রয়েছে তারা সেটি ত্যাগ করে প্রদান করে খুব সহজে আয়নিক যৌগ গঠন করে। এবং আরো একটি লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে যত এই মৌলসমূহের বাম দিক থেকে ডান দিকে যাওয়া যায়, অর্থাৎ আমরা যদি বাম থেকে ডানের দিকে যাই তাহলে দেখা যাবে যে এই মৌলগুলি কর্তৃক বা এই মৌলগুলি দ্বারা গঠিত যৌগের ক্যারেক্টার আয়নিক থেকে সমযোজিতে পরিবর্তিত হবে। আমি কথাটি আবারও বলছি যে যত বাম থেকে ডান দিকে যাওয়া যাবে
তত দেখা যায় যে এই সমস্ত মৌল কর্তৃক যৌগগুলির ক্যারেক্টার আয়নিক থেকে সমযোজী, অর্থাৎ বাম দিকের মৌলগুলি বেশিরভাগই আয়নিক এবং আস্তে আস্তে যত দূরে যাওয়া যাবে, ডান দিকে যাওয়া যাবে, তার দ্বারা মৌল দ্বারা গঠিত যৌগগুলির ক্যারেক্টার সমযোজীতে চেঞ্জ হবে। এটি মূলত হচ্ছে অবস্থান্তর মৌল সম্পর্কে মোটামুটি একটি ধারণা। মুদ্রা ধাতু গ্রুপ 11 এ অবস্থিত কপার, সিলভার, গোল্ড এই তিনটি মৌলকে মুদ্রা ধাতু বলা হয়ে থাকে। তার বিশেষ কারণ হচ্ছে এই তিনটি মৌলের ঔজ্জ্বল্যতা বিদ্যমান, অর্থাৎ তাদের ভিতরে ঔজ্জ্বল্যতা বৈশিষ্ট্যটি রয়েছে। আমরা প্রাচীনকালে বা আমাদের আজকের যুগে থেকে যদি আমরা পিছনের দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো যে সেই সমস্ত যুগে মানুষ তাদের বিনিময় বা এক্সচেঞ্জ করার জন্য যে সমস্ত মুদ্রা ব্যবহার করত তারা এই সমস্ত গোল্ড, কপার বা সিলভার এর নির্মিত ছিল। সুতরাং এই কারণেই মুদ্রা তৈরির ক্ষেত্রে বা তাদের ব্যবহারের ক্ষেত্রে এই সমস্ত দ্রব্যাদি ব্যবহৃত হতো বিধায় এই তিনটি মৌলকে যারা 11 গ্রুপে অবস্থিত তাদেরকে আমরা মুদ্রা ধাতু বলে থাকি। হ্যালোজেন গ্রুপ। হ্যালোজেন শব্দের অর্থ হচ্ছে লবণ গঠনকারী, অর্থাৎ যে সমস্ত মৌল লবণ গঠন করতে সাহায্য করে থাকে তাদেরকে মূলত আমরা হ্যালোজেন বলে থাকি। যেমন আমরা দেখতে পাই যে আমরা যে খাবার লবণ খেয়ে থাকি সোডিয়াম ক্লোরাইড, এই ক্লোরিন সোডিয়ামের সাথে বিক্রিয়া করে লবণ গঠন করতে সাহায্য করে। সুতরাং এখানে ক্লোরিন হচ্ছে একটি হ্যালোজেন যৌগ। মূলত পর্যায় সারণীতে তাদের অবস্থান হচ্ছে 17 নম্বর গ্রুপে। আমরা ছবিতে দেখতে পাচ্ছি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন এই 5টি মৌলকে গ্রুপ 17 এর হ্যালোজেন মৌল বলা হয়ে থাকে। হ্যালোজেন সমূহ মূলত এদের মূল উৎস হচ্ছে বিজ্ঞানের ভাষায় সামুদ্রিক লবণ, এবং কি এরা এদের সর্ববহিস্থ স্তরে যে ইলেকট্রনটি থাকে সেই একটি ইলেকট্রন গ্রহণের মাধ্যমে সর্ববহিস্থ স্তরে একটি ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে অন্য যৌগের সাথে তারা একটি হ্যালাইড যৌগ গঠন করে। যেমন সোডিয়ামের সাথে ক্লোরিন, সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিনে সেই ইলেকট্রন গ্রহণ করে, এর ফলে সোডিয়াম ক্লোরাইড একটি হ্যালাইড যৌগ তৈরি করে। ঠিক অনুরূপভাবে ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন এই একই চরিত্রের অধিকারী। তারা তাদের সর্ববহিস্থ স্তরে একটি ইলেকট্রন গ্রহণ করে অন্য কারোর থেকে একটি ইলেকট্রন গ্রহণ করে তারা তার সাথে আয়নিক যৌগ বা দেখা যায় যে হ্যালাইড যৌগ গঠন করে থাকে। এছাড়াও তারা নিজেরাই নিজেদের মধ্যে ইলেকট্রন ভাগাভাগি করে থাকে। যেমন আমরা জানি ক্লোরিন একটি দ্বিপরমাণু গ্যাস, তার সংকেত হচ্ছে Cl2। তার মানে হচ্ছে ক্লোরিন তার নিজের মধ্যে দুইটি ইলেকট্রন পরস্পরের মধ্যে ভাগাভাগি করে। এটার কারণে তার পরমাণু সংখ্যা হচ্ছে 2, এর কারণে তার সংকেত হচ্ছে Cl2। সুতরাং আমরা বলতে পারি হ্যালোজেন গ্রুপের সদস্যদের আরেকটি বৈশিষ্ট্য হলো তারা খুব সহজে দ্বিমৌল এর অণু গঠন করে শুধুমাত্র একটি ক্যারেক্টারের জন্য, সেটা হচ্ছে তারা তাদের নিজেদের মধ্যে ইলেকট্রন ভাগাভাগি করে নেয়। নিষ্ক্রিয় যৌগ বা নিষ্ক্রিয় গ্যাস। গ্রুপ 18 এর মৌলসমূহকে মূলত আমরা নিষ্ক্রিয় গ্যাস বলে থাকি। এই গ্রুপের আন্ডারে রয়েছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং রেডন। এই মৌলসমূহের সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন রয়েছে, অর্থাৎ শুধুমাত্র হিলিয়াম ব্যতীত হিলিয়ামে 2টি ইলেকট্রন রয়েছে। তার মানে হচ্ছে তাদের সর্ববহিস্থ স্তরের মধ্যে ইলেকট্রন অষ্টক পূর্ণ রয়েছে, অর্থাৎ তাদের মূল কাঠামো স্থিতিশীল রয়েছে। এর কারণে তারা খুব সহজে কাউকে ইলেকট্রন দিতে চায় না বা কারোর থেকে ইলেকট্রন নিতে চায় না, অর্থাৎ তারা কারোর সাথে বিক্রিয়া করতে আগ্রহী না। এই কারণে তাদেরকে আমরা মূলত নিষ্ক্রিয় গ্যাস বলে থাকি। তারা সক্রিয় না বিধায় হচ্ছে তাদেরকে মূলত নামকরণ করা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস।